তুমি নিশ্চয়ই ভবিষ্যতে একজন সফল ইঞ্জিনিয়ার হতে চাও, তার জন্যই তুমি এই ভিডিওটা ক্লিক করেছো। আমি তোমাকে প্রমিস করছি ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো। এই ভিডিওটা দেখার পর তোমার মনের মধ্যে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে কোন কোন পদ্ধতির মধ্যে দিয়ে একজন ইঞ্জিনিয়ার হওয়া যায়, একজন ইঞ্জিনিয়ার হতে গেলে কী কী কোয়ালিফিকেশান তোমার থাকা দরকার, কত বছরের কোর্স হয়, কত টাকা তোমার খরচা হতে পারে, কোর্স কমপ্লিটের পরে তুমি কী ধরনের জব পেতে পারো, পার মান্থ তুমি কত টাকা স্যালারি পেতে পারো, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা আলোচনা করব। এছাড়া তুমি মাধ্যমিকের পরে কীভাবে ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে পারো, ঠিক আছে। এছাড়া অনেকেই তোমরা জানতে চাও দাদা আমি আর্টস নিয়ে পড়াশোনা করছি, আমি ক্লাস 11 বা 12-এ পড়ছি, বা আমি কমার্সের স্টুডেন্ট, আমি কি ইঞ্জিনিয়ারিং পড়তে পারবো? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, তোমরাও পারবে। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। আমি সুজন কর্মকার, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই তোমাদের চ্যানেল ইওর স্টাডিতে। দেখো, তুমি যদি একজন ইঞ্জিনিয়ার হতে চাও, আমি তোমাকে প্রধান দুটো রাস্তা বলে দিচ্ছি, এরপর তোমার ইচ্ছা কোন রাস্তায় হেঁটে তুমি একজন সফল ইঞ্জিনিয়ার হবে। আর একটা বিষয় আমি তোমাদের প্রথমেই জানিয়ে রাখি, মাধ্যমিক পরীক্ষার পর ক্লাস 11-এ ভর্তি হওয়ার সময় আমাদেরকে যেমন নির্বাচন করতে হয় যে আমি সায়েন্স নেব, কমার্স নেব নাকি আর্টস নেব, ঠিক আছে, ঠিক একই রকমভাবে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার আগে তোমাকে নির্বাচন করতে হবে যে তুমি সিভিল ইঞ্জিনিয়ার হবে নাকি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হবে নাকি তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে, কোন বিষয়ে তোমার ইন্টারেস্ট আছে সেই বিষয়টা কিন্তু তোমাকে আগে নির্বাচন করে রাখতে হবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে। চলো আমরা প্রথম যে রাস্তাটায় চলে আসবো, আমরা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য দুটো মেনলি রাস্তা কিন্তু অবলম্বন করতে পারি, ঠিক আছে। প্রথমে চলে আসছি, ধরো তুমি চাইছো যে মাধ্যমিকের পরেই তুমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পড়াশোনা শুরু করবে, তুমি ক্লাস 11-এ স্কুলে ভর্তি হবে না। তো সেক্ষেত্রে তোমার কাছে যে অপশানটা থাকে সেটা হচ্ছে ডিপ্লোমা, ঠিক আছে। খুব ভালো করে বুঝে নাও, পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং নামটা নিশ্চয়ই তোমরা শুনে থাকবে। পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কলেজে তুমি যদি ভর্তি হতে চাও, তুমি কিন্তু মাধ্যমিকের পরেই তুমি ভর্তি হতে পারবে, ঠিক আছে। তো কীভাবে ভর্তি হওয়া যায়? কিছু কিছু কলেজে কি হয়, মাধ্যমিকে তোমার কীরকম নাম্বার আছে বা কত পার্সেন্ট তোমার নাম্বার আছে তারপরে একটা মেরিট লিস্ট তৈরি হয়, সেই অনুযায়ী কিন্তু তুমি কলেজে চান্স পাবে, ঠিক আছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বিভিন্ন রাজ্যে বা বিভিন্ন কলেজের ক্ষেত্রে আলাদা আলাদা এন্ট্রান্স এক্সাম করানো হয়, ঠিক আছে। সেই এক্সামে তোমাকে বসতে হবে, সেই এক্সামে তোমার কেমন র্যাঙ্ক আসছে সেই র্যাঙ্কের ওপর ভিত্তি করে তুমি কিন্তু কলেজ নির্বাচন করতে পারবে। তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাইছো কি তুমি সিভিল ইঞ্জিনিয়ার হতে চাইছো, সেই বিষয়গুলো কিন্তু থাকে, ঠিক আছে। আর একটা হচ্ছে প্রাইভেট কলেজগুলোতে কি হয়, তুমি কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারো, সেক্ষেত্রে তোমার খরচাটা বেশি হয়, ওকে। এই বিষয় নিয়ে আমার সেপারেট একটা ভিডিও তৈরি করা আছে, তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারো। আশা করি তোমরা বুঝতে পারলে। আরেকটা বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি, তোমাদের অনেকের মনেই প্রশ্ন থাকে দাদা আমি ক্লাস 11-12-এ আর্টস নিয়ে পড়াশোনা করছি বা কমার্স নিয়ে পড়াশোনা করছি, আমি ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাই। তোমরাও কিন্তু এই পদ্ধতির মধ্যে দিয়ে কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে পারো, ঠিক আছে। আচ্ছা, ডিপ্লোমা কোর্স কত বছরের হয়? ডিপ্লোমা কোর্স হচ্ছে 3 বছরের হয়, ঠিক আছে। 3 বছরের ডিপ্লোমা কোর্স করার পরে তোমরা যদি ডিগ্রি কোর্স করতে চাও, সাধারণত ডিগ্রি কোর্স হয় হচ্ছে 4 বছরের, ঠিক আছে, যাকে আমরা বলতে পারি বিটেক, ওকে। বিটেক ইঞ্জিনিয়ারিং তুমি যদি করতে চাও, অর্থাৎ তুমি যদি ব্যাচেলার ডিগ্রি নিতে চাও, এই 3 বছরের ডিপ্লোমা করার পর তুমি যদি বিটেক করতে চাও, তোমাকে কিন্তু 4 বছর সময় দিতে হবে না, তুমি কিন্তু ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে কিন্তু ভর্তি হতে পারবে, ঠিক আছে। আবার বলছি, তুমি যদি ডিপ্লোমা করে নাও, তোমার প্রথমে 3 বছর গেল, মাধ্যমিকের পরে তুমি ডিপ্লোমা করলে, ঠিক আছে। ডিপ্লোমা করার পর তুমি বলছো যে আমি বিটেক ইঞ্জিনিয়ারিংটাও করে নেবো বা আমি ডিগ্রি কোর্সটাও করবো, সেক্ষেত্রে তোমার 4 বছর যাবে না, তোমাকে ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে ভর্তি তুমি অপশনটা পাচ্ছ, তোমাকে মাত্র 3 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে, অর্থাৎ টোটাল তোমার টাইম লেগে যাচ্ছে কত? 6 বছর, তুমি যদি মাধ্যমিকের পর ডাইরেক্ট এইভাবে একজন ইঞ্জিনিয়ার হতে চাও। এছাড়া আর একটা বিষয় আমি তোমাদের বলে রাখি, ডিপ্লোমা কোর্স করার পর তুমি যদি মনে করো, ধরো তোমার বাড়ির ফিনান্সিয়াল অবস্থা ভালো না, তুমি খুব দ্রুত চাকরি পেতে চাও বা পরিবারের পাশে তুমি দাঁড়াতে চাও, সেক্ষেত্রে কিন্তু তুমি ডিপ্লোমা করার পর কিন্তু চাকরি পেয়ে যাবে, তবে স্যালারিটা অতটা ভালো তুমি পাবে না যেটা কিন্তু বিটেক ইঞ্জিনিয়াররা পায়, ঠিক আছে। ধরো মোটামুটি তুমি 10 থেকে 15,000 টাকার মধ্যে একটা কিন্তু স্যালারির জব তুমি কিন্তু পেয়ে যাবে। এবার ধরো তোমার বাড়ির ফিনান্সিয়াল অবস্থা ভালো এবং তুমি পড়াশোনাটাকে করতে চাইছো, তুমি অবশ্যই আরও 3 বছর সময় নাও, তুমি 6 বছর টোটাল টাইম দাও, তারপরে তোমার বিটেক ইঞ্জিনিয়ারটা হয়ে যাচ্ছে, তোমার ডিপ্লোমা কোর্স প্লাস তোমাদের ডিগ্রি কোর্স দুটোই কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে। এইভাবে তুমি কিন্তু একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে তুমি কিন্তু ইঞ্জিনিয়ার হতে পারো, মাধ্যমিকের পরে হতে পারছো, বা তুমি ক্লাস 11 বা 12-এর পর তোমরা যারা আর্টস বা কমার্সের স্টুডেন্ট আছো, তোমরা কিন্তু এই পদ্ধতির মধ্যে দিয়ে একজন ইঞ্জিনিয়ার হতে পারো, ঠিক আছে। আশা করি 1 নম্বর ধাপটা বা 1 নম্বর রাস্তাটা তোমাদের কাছে পুরো ক্লিয়ার। চলে আসি এরপরে আমরা 2 নম্বর রাস্তা। তুমি যদি এখনো মাধ্যমিক না দিয়ে থাকো বা তুমি ধরো আর্টস বা কমার্স নিয়ে ভর্তি হওনি, সেক্ষেত্রে আমি তোমাদেরকে অবশ্যই বলবো এই রাস্তাটা অবলম্বন করার কিন্তু চেষ্টা করো, ঠিক আছে। তো 2 নম্বর রাস্তাটা কি, তোমাকে মাধ্যমিকের পরে অবশ্যই তোমাকে পিসিএম অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এই 3টে সাবজেক্ট নিয়ে অর্থাৎ সায়েন্স নিয়ে কিন্তু তোমাকে ক্লাস 11-এ ভর্তি হতে হবে, ঠিক আছে। কি বললাম? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। তুমি যদি ঠিক করে নাও যে তুমি ইঞ্জিনিয়ার হবে, ঠিক আছে, অনেকগুলো কম্বিনেশন থাকে, যেমন পিসিএম থাকে, পিসিবি থাকে। পিসিবি কারা নেবে? যারা তোমরা মেডিকেল লাইনে যেতে চাইছো তোমরা অবশ্যই পিসিবি নাও, সেক্ষেত্রে ম্যাথ নিও না, ঠিক আছে। কিন্তু তুমি ধরো ঠিক করে নিয়েছো যে আমি ইঞ্জিনিয়ারই হব, তো সেক্ষেত্রে অবশ্যই বায়োলজিটাকে নিও না, ওটাকে অ্যাভয়েড করো, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ নাও, এবং সায়েন্স নিয়ে বাকি যে তোমাদের বাকি যে সাবজেক্টগুলো আছে সেটা নিয়ে তুমি ভর্তি হও, ঠিক আছে। এটা গেল তোমাদের ফার্স্ট কাজ, ওকে। উচ্চ মাধ্যমিকে মোটামুটি তুমি যদি যে
জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই চেষ্টা করো 60 থেকে 70% নম্বর কিন্তু রাখা, ঠিক আছে। এছাড়া তুমি যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকো সেক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেকে বলবো 50%-এর নিচে যেন না তোমার নাম্বার থাকে, তাহলে কিন্তু তুমি এন্ট্রান্স এক্সামে বসতে পারবে না। তো আশা করি বুঝতে পারলে তোমাকে ফার্স্ট কাজ কী করতে হচ্ছে, ক্লাস 11-12-এ ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ নিয়ে ভালো একটা মোটামুটি 60 থেকে 70% নম্বর নিয়ে তোমাকে পাস করতে হচ্ছে। তুমি যখন উচ্চ মাধ্যমিক পাস করে যাচ্ছ এরপর তোমাকে একটা এন্ট্রান্স এক্সাম দিতে হবে, সেটা হচ্ছে জেইই, ঠিক আছে, জয়েন্ট এন্ট্রান্স যে এক্সাম সেটা কিন্তু তোমাকে দিতে হবে, ঠিক আছে। বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে আলাদা আলাদা এক্সাম হয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেমন WBJEE এক্সামটা কিন্তু হয়, ঠিক আছে। তো এই এক্সামে কিন্তু তোমাকে বসতে হবে। এর মধ্যে কী টাইপের কোশ্চেন আসবে তোমাদের অবশ্যই তোমরা বুঝতে পারছো, ফিজিক্স থেকে কোশ্চেন থাকবে, কেমিস্ট্রি থেকে থাকবে এবং ম্যাথ থেকে কিন্তু কোশ্চেন থাকবে। কোন সাবজেক্টে তোমাকে সব থেকে বেশি জোর দিতে হবে, অবশ্যই ম্যাথ, তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে ফিজিক্স এবং 3 নম্বর হচ্ছে কেমিস্ট্রি। অবশ্যই তোমাকে কিন্তু ম্যাথে ভালো হতে হবে। একটা ছোট্ট ইনফরমেশন আমি তোমাদের দিয়ে রাখি, ধরো রাম এবং শ্যাম দুজনেই এন্ট্রান্স এক্সাম দিয়েছে এবং দুজনের ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই 3টে সাবজেক্ট নিয়ে টোটাল নম্বরটা একই এসছে। তো কার র্যাঙ্ক আগে হবে, অবশ্যই তখন দেখা হয় যে কে সব থেকে বেশি ম্যাথে নাম্বার পেয়েছে, ঠিক আছে। যার ম্যাথে স্কোর বেশি থাকবে তার র্যাঙ্ক আগে হবে, ওকে। এরপরে দেখা হয় ফিজিক্সের নাম্বার, তারপরে দেখা হয় কেমিস্ট্রির নাম্বার। এই জন্যই আমি তোমাদেরকে বলছি তুমি যদি এন্ট্রান্স এক্সাম দাও এবং তুমি যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করো অবশ্যই কিন্তু ম্যাথটাকে সব থেকে বেশি কিন্তু তোমাকে ভালো মতন জোর দিতে অবশ্যই হবে, ঠিক আছে। জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দেওয়ার পর তোমার র্যাঙ্ক বেরোবে, সেই র্যাঙ্কের উপর নির্ভর করছে তুমি সরকারি কলেজ পাবে নাকি তুমি বেসরকারি কলেজ পাবে, ঠিক আছে। আর তোমাদের যে এক্সামটা হয় সেটা কিন্তু MCQ টাইপের তোমাদের কোশ্চেন থাকবে, ঠিক আছে। ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই 3টে বিষয় থেকে তোমাদের কোশ্চেন আসবে, তোমাকে কিন্তু আলাদা করে প্রিপারেশন নিতে হবে। আর একটা বিষয় তোমাদের আমি জানিয়ে রাখি, উচ্চ মাধ্যমিক অর্থাৎ তুমি যখন ক্লাস 12 দেবে সেই বছরেই কিন্তু তুমি এই এক্সামটা দিতে পারো। এছাড়া অনেকে কি করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর 1 বছর ভালো মতন প্রিপারেশন নেয় যাতে র্যাঙ্কটা তার ভালো হয়, তারপরে কিন্তু সে পরীক্ষা দেয়। সেটা তোমার উপর নির্ভর করছে, তুমি উচ্চ মাধ্যমিক দিতেই তুমি দিতে পারো অথবা তুমি 1 বছর সময় নিয়েও কিন্তু দিতে পারো, সেটা তোমার উপর নির্ভর করছে, ঠিক আছে। এই র্যাঙ্কের উপর ভিত্তি করে তুমি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হচ্ছ এবং যে কোর্সে তুমি ভর্তি হচ্ছ তার নাম হচ্ছে বিটেক অথবা তুমি বলতে পারো বিই, ঠিক আছে। এই দুটো কোর্সেরই সময়সীমা হচ্ছে 4 বছর, এটারও হচ্ছে 4 বছর, ঠিক আছে। তুমি যে কোনো একটাতে কিন্তু ভর্তি হতে পারো। অনেক কলেজে বিটেক থাকে, অনেক কলেজে কিন্তু বিই থাকে, ঠিক আছে। বিটেক মানে হচ্ছে ব্যাচেলর অফ টেকনোলজি আর বিই মানে হচ্ছে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং। দুটোই কিন্তু 4 বছরের, আর এই দুটোই কিন্তু ডিগ্রি কোর্স। আগে আমি তোমাদের যেটা বললাম 3 বছরের হচ্ছে ডিপ্লোমা কোর্স ছিল, এটা কিন্তু তোমাদের ডিগ্রি কোর্স, ওকে। চলো এরপরে চলে আসি, তোমাদের অনেকের মনে এই প্রশ্নটা আসবে, দাদা আমি যদি ডিপ্লোমা করি বা আমি বিটেক করি আমার কত টাকা খরচা হতে পারে। তো দেখো তোমরা আশা করি প্রত্যেকেই জানো যে তুমি যদি সরকারি কলেজে চান্স পেয়ে যাও তোমার খরচা খুবই কম হবে, আর তুমি যদি বেসরকারি কলেজে ভর্তি হও তোমার কিন্তু খরচা অনেকটাই বেশি হবে। তবে অ্যাভারেজ যদি আমি তোমাদের বলি, ধরো তুমি মাধ্যমিকের পরে বা উচ্চ মাধ্যমিকের পর তুমি ধরো ডিপ্লোমা কোর্সে ভর্তি হচ্ছ, সেক্ষেত্রে তুমি মোটামুটি ধরে নাও 50,000 টাকা থেকে কিন্তু 3 লক্ষ টাকা অবধি কিন্তু তোমাদের একটা টোটাল 3 বছরে খরচা হতে পারে ডিপ্লোমা কোর্সের জন্য, ঠিক আছে। এছাড়া এরপর যদি তুমি বিটেক করো, আমি যদি তোমাদের 4 বছর টোটাল বিটেকের একটা খরচা বলি, মোটামুটি তুমি ধরে নাও তোমার কিন্তু 3 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকা অবধি কিন্তু তোমার খরচা হতে পারে। এবার বিভিন্ন কলেজে কিন্তু বিভিন্ন রকম চাহিদা থাকে, ঠিক আছে। তুমি সরকারি কলেজে ভর্তি হচ্ছ কি বেসরকারি কলেজে ভর্তি হচ্ছ, তুমি সেখানে থেকে পড়াশোনা করছো কি তুমি বাড়ি থেকে যাতায়াত করছো, এই সমস্ত কিছু কিন্তু ম্যাটার করে। তোমাকে সেটা দেখতে হবে তুমি কোন কলেজে ভর্তি হচ্ছ। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদের অবশ্যই বলবো, কলেজ নির্বাচন করার আগে অবশ্যই দেখে নাও যে কলেজে কিন্তু ক্যাম্পাসিংয়ের ব্যবস্থা আছে কিনা। অর্থাৎ ভালো ভালো কলেজের ক্ষেত্রে কি হয়, তোমার যখন কোর্স কমপ্লিট হবে তুমি যদি ভালো কলেজে ভর্তি হও, বিটেক কমপ্লিট করার পরে কিন্তু সেখানে ভালো ভালো কোম্পানি আসবে, সেই কলেজের মধ্যেই তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, তোমাদের ক্যাম্পাসিং হবে এবং সেখানে যদি তুমি ভালো পারফরমেন্স করতে পারো তুমি কিন্তু সরাসরি চাকরি পেয়ে যাবে। এবং এই পদ্ধতির মধ্যে দিয়ে যারা চাকরি পায় তারা কিন্তু খুব ভালো একটা স্যালারির অ্যামাউন্ট কিন্তু পায়, ঠিক আছে। কিন্তু ধরো তুমি একটা যেমন তেমন কলেজ থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স করেছো, এরপর তুমি ধরো চাকরি করতে চাও, সেক্ষেত্রে কী হচ্ছে, তুমি যে যেমন তেমন কলেজে তুমি যদি ভর্তি হও সেখানে কিন্তু কোনো ভালো কোম্পানি আসবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, তুমি যে সার্টিফিকেট নিয়ে তুমি যখন অন্য কোম্পানির কাছে যাবে জব চাওয়ার জন্য, তখন কিন্তু তারা অনেক কম টাকা দেবে এবং তোমাকে কিন্তু অনেক রকম প্রবলেম ফেস করতে হবে। অবশ্যই কিন্তু কলেজ নির্বাচন করার আগে তোমার যদি কিছু টাকা বেশি খরচা হয় তাও ভালো, ঠিক আছে। সবথেকে বেস্ট আমি তোমাদের বলবো যে পড়াশোনা করে এন্ট্রান্স এক্সাম দাও এবং সরকারিভাবে তুমি যদি চান্স পাও এবং ভালো কলেজে তুমি যদি ভর্তি হও তোমার কিন্তু জবের সিকিউরিটিটা কিন্তু অনেকটা বেড়ে যায়। এছাড়া তুমি যদি যেমন তেমন কলেজ থেকে পড়াশোনা করো বা তুমি যদি ডিগ্রি নাও, অনেক এমনও কিন্তু ছাত্রছাত্রী আছে যারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে বসে আছে তারা কিন্তু চাকরি পায়নি, ঠিক আছে। আবার অনেকে এমন আছে তারা কিন্তু চাকরি পেয়ে গেছে। তো অবশ্যই কিন্তু কলেজ নির্বাচন করার আগে এই বিষয়টা দেখে নাও। এছাড়া আরেকটা বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি, অনেকে জানতে চাও যে তোমরা আইআইটিতে ভর্তি হতে চাও। আশা করি তোমরা প্রত্যেকেই জানো যে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমাদের ইন্ডিয়াতে সবথেকে পপুলার যে কলেজগুলো সেগুলো হচ্ছে আইআইটি, ঠিক আছে। তুমি যদি আইআইটি কলেজে ভর্তি হতে চাও ইঞ্জিনিয়ারিং করার জন্য, তুমি কিন্তু এই জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিয়ে ডাইরেক্ট ভর্তি হতে পারবে না। এই এক্সামে ধরো 12 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছে, ঠিক আছে। তো
তো এই 12 লক্ষ ছাত্রছাত্রী থেকে যে র্যাঙ্ক বেরোবে অর্থাৎ যারা পাস করবে, ঠিক আছে, সেই র্যাঙ্কের থেকে প্রথম 2.5 লক্ষ ছাত্রছাত্রীকে নেওয়া হবে এবং তারাই কিন্তু আর একটা এক্সাম দিতে পারবে, তার নাম হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স। ঠিক আছে, আবার বলছি, যত র্যাঙ্ক বেরোবে, ঠিক আছে, সেই র্যাঙ্কের থেকে প্রথম 2.5 লক্ষ ছাত্রছাত্রী নেক্সট যে এক্সামটা হয় সেটা হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স, সেই এক্সামে বসতে পারবে। সেই এক্সামে তুমি যদি পাস করতে পারো বা তুমি সেই এক্সামে কেমন র্যাঙ্ক করছো তার উপর নির্ভর করছে তুমি আইআইটির মতন কলেজে তুমি চান্স পেতে পারছো কিনা। এই ধরনের কলেজে তুমি যদি চান্স পেয়ে যাও, মোটামুটি ধরে নাও 70 থেকে 80% তোমার কিন্তু মানে লাইফ সেট হয়ে গেল, মানে তুমি একদম শিওর চাকরি পাবে। কারণ কি, তোমার 4 বছরে যখন তোমার কোর্স কমপ্লিট হচ্ছে, অটোমেটিক্যালি সেখানে কিন্তু গুগল, মাইক্রোসফট এই ধরনের বড় বড় কোম্পানি কিন্তু সেখানে আসবে এবং সেই সমস্ত কোম্পানিতে তুমি কিন্তু ডাইরেক্ট জব পেয়ে যাবে। আর এই ধরনের কোম্পানিতে তোমরা যদি চাকরি পেয়ে যাও, তোমরা বুঝতেই পারছো যে তোমাদের স্যালারি কিন্তু অনেকটা হাই থাকবে। চলো এরপর একদম শেষে আমরা চলে আসি, তুমি পার মান্থ কত টাকা স্যালারি পেতে পারো। আমি তোমাদের প্রথমেই বলেছি, ডিপ্লোমা কোর্স করার পরে তুমি মোটামুটি 10 থেকে 15,000 টাকা কিন্তু স্যালারি তুমি আশা করতে পারো, এর থেকে বেশি স্যালারি কিন্তু তুমি পাবে না। ঠিক আছে, এরপর তুমি ধরো বিটেক করলে, ঠিক আছে, সে তুমি এই পদ্ধতির মধ্যে দিয়ে আসো কি 2 নম্বর পদ্ধতি আমি তোমাদের যেটা বললাম সেই পদ্ধতির মধ্যে দিয়ে তুমি আসো। তো তুমি যদি বিটেক ইঞ্জিনিয়ার করো, সেক্ষেত্রে তুমি কেমন কলেজ থেকে করছো, তুমি কেমন পড়াশোনা করছো, সমস্ত কিছু কিন্তু ম্যাটার করে। তোমার ভেতরে এক্সপিরিয়েন্স কত আছে, তোমার ট্যালেন্ট কেমন, এই সমস্ত কিছু ম্যাটার করে। তো বিটেক ইঞ্জিনিয়ারদের সাধারণত দেখা যায় 15,000 থেকে কিন্তু 30,000 টাকার মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রীরা কি হয়, জব কিন্তু করে। ঠিক আছে, এবার তুমি যদি ভালো কলেজ থেকে এবং ভালো মতন পড়াশোনা করে তুমি যদি পাস করে বেরো এবং তুমি যদি অন ক্যাম্পাসিং জব পেয়ে যাও, তাহলে তুমি মোটামুটি ধরে নিতে পারো 50 থেকে 60,000 টাকা তোমার একদম শুরুতেই কিন্তু তুমি স্যালারি পাবে। এরপরে কিন্তু তোমার ইনকামটা আস্তে আস্তে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ অবধিও কিন্তু একজন ইঞ্জিনিয়ারের কিন্তু স্যালারি পার মান্থের কথা আমি বলছি, পার মান্থে চলে যায়, তবে সেটার সংখ্যা কিন্তু কম। তোমাকে সেরকমভাবে তৈরি হতে হবে। আমি তোমাদের প্রথমেই বলবো যে তুমি ভালো মতন ঠান্ডা মাথায় ভাবো যে তুমি কী ধরনের ইঞ্জিনিয়ার হতে চাও। ঠিক আছে, অর্থাৎ তোমার কোন বিষয়ে ইন্টারেস্ট বেশি। ধরো তোমার কম্পিউটারের নলেজ বেশি, তোমার কম্পিউটার নিয়ে বেশি ঘাটাঘাটি করতে ভালো লাগে, তাহলে তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের দিকে যেতে পারো। ঠিক আছে, তুমি ধরো মেশিনপত্র নিয়ে ঘাটাঘাটি করতে ভালোবাসো, তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের দিকে যেতে পারো। তো এই বিষয়গুলো নিয়ে তোমরা যদি আরও বিস্তারিত জানতে চাও, কী কী শাখা আছে, কতগুলো ভাগ আছে, কোন ডিপার্টমেন্টের ভেতরে কী ধরনের কাজ করতে হয়, এই বিষয়গুলো যদি তোমরা জানতে চাও, প্রত্যেকটা বিষয়ের ওপর কিন্তু আমি সেপারেট ভিডিও নিয়ে আসবো। আজকে তোমরা এটা ধরতে পারো যে ইঞ্জিনিয়ারিং একটা সিরিজ আমি তৈরি করবো, তোমরা যদি কমেন্ট করো অবশ্যই করে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট ভিডিও, একটা ওভারঅল ধারণা আমি তোমাদের দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে প্রত্যেকটা বিষয় যদি ডিটেলসে বলা শুরু করি, ভিডিও কিন্তু শেষ হবে না। তো তোমরা যে বিষয়গুলোর উপর জানতে চাইবে সেই বিষয়গুলোর উপরে আমি সেপারেট আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো। তো আশা করি তোমাদের মনে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে গেছে, আমি খুব সহজেই বিষয়গুলো বোঝাতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।